মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। 18 এপ্রিল মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় এসব জাহাজে তল্লাশি চালানো এবং সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযান শুরু হতে পারে। ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে ইকোনমিক ফিউরি নামক একটি বিশেষ অভিযানে নেমেছে। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড সহ অন্যান্য বিভাগ এই অভিযানে অংশ নেবে। এর আওতায় ইরানের পতাকাবাহী জাহাজ বা তেহরানকে সহায়তা দেওয়া যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে ডার্ক ফ্লিট বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলা অবৈধ জাহাজগুলো যারা পরিচয় গোপন করে তেল বা অস্ত্র বহন করছে তাদের তাড়া করবে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। এর জেরেই আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট জাহাজগুলো জব্দের মার্কিন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো ওয়াল স্ট্রিটকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ওয়াশিংটন চাইছে এই অর্থনৈতিক ও নৌ অবরোধের মাধ্যমে তারা ইরানকে পারমাণবিক কর্মসূচিতে নমনীয় হতে এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিতে বাধ্য করবে। ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী এই পর্যন্ত ইরানি বন্দর ত্যাগের চেষ্টাকালে 23টি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফিরিয়ে দিয়েছে। ইরানের অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীন। জেনারেল কেইনের এই বক্তব্য মূলত বেইজিং এর জন্য একটি পরোক্ষ সতর্কবার্তা বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার তালিকা আরও বড় করেছে। এর মধ্যে ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত আলী শামখানির ছেলে মোহাম্মদ হোসেন শামখানির নিয়ন্ত্রিত কোম্পানি ও জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। 22 এপ্রিল দুই পক্ষের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তানের প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ায় উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান তাদের ভূগর্ভস্থ গুদামগুলো থেকে ক্ষেপণাস্ত্র বের করে আনছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান শুরু করতে তারা পুরোপুরি প্রস্তুত। তবে ট্রাম্প প্রশাসন এখনই স্থল সেনা পাঠাতে আগ্রহী নয়, বরং অর্থনৈতিক চাপের মাধ্যমে সমাধান খুঁজছে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল কেনাবেচাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবেন। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল ব্যবহার করে আটলান্টিক ও ভারত মহাসাগরে জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক জলসীমায় অবরোধ, ডার্ক ফ্লিট জব্দ এবং ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ চোরাচালান রোধ, এই 3 ফ্রন্টে আঘাত করে ইরানকেও আলোচনার টেবিলে নতি স্বীকারে বাধ্য করতে চাইছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ট্রাম্প 17 এপ্রিল দাবি করেছিলেন, ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। তবে তেহরান সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। এছাড়া ইরান কতদিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে এবং তাদের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত পাবে কিনা তা নিয়েও বর্তমানে দর কষাকষি চলছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পঙ্গু হয়ে গেছে আর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের গভীরে কোনো স্থানে। তবে ক্রমাগত হামলা সত্ত্বেও একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনা এখনও অক্ষত রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পিক্যাক্স মাউন্টেনে এই ভূগর্ভস্থ স্থাপনাটি এত গভীরে অবস্থিত যে সম্ভবত তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার নাগালেরও বাইরে। এ নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই স্থাপনাটি ইরানের একেবারে কেন্দ্রে, তেহরান থেকে 200 মাইল দক্ষিণে অবস্থিত। বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাটি এখনও পারমাণবিক কার্যক্রমের জন্য পুরোপুরি প্রস্তুত নয়, তবে দ্রুতগতিতে এর কাজ চলছে। তারা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এই পিক্যাক্স মাউন্টেন প্রকল্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির এমন এক ক্ষেত্র তৈরি করে দিতে পারে যা আকাশপথের হামলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। অনেক বিশেষজ্ঞ বলছেন, পিক্যাক্স মাউন্টেন এটাই প্রমাণ করে যে কেবল সামরিক শক্তির জোরে ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখা অসম্ভব। নিউ ইয়র্ক টাইমস বলছে, পিক্যাক্স মাউন্টেন কর্মসূচি সম্পর্কে খুব কমই জানা যায়। এই পর্বতটি স্থানীয়ভাবে কোহ-ই-কোলং গাজলা নামে পরিচিত।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত জুনে মার্কিন বাহিনী দেশটির 3টি প্রধান পারমাণবিক স্থাপনা অকেজো করে দেওয়ার পরপরই ইরান এই স্থাপনা নির্মাণ কাজ এগিয়ে নিয়েছে। এই বছরের এপ্রিলে দেয়া এক ভাষণে ট্রাম্প এই তৎপরতাকে ইরানের সঙ্গে যুদ্ধের শুরুর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, 3টি স্থাপনা আক্রান্ত হবার পর ইরানের নেতারা একটি সম্পূর্ণ ভিন্ন অবস্থানে তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করেছেন, যা স্পষ্ট করে দেয় যে পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ত্যাগ করার কোনো ইচ্ছা তাদের ছিল না। বিশ্লেষকদের মতে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ফোর্দোর পাহাড় বেষ্টিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কিন্তু সেই শক্তিশালী বোমাগুলোও সম্ভবত পিক্যাক্স মাউন্টেনের অভ্যন্তরীণ কক্ষগুলোতে পৌঁছতে পারবে না, কারণ এটি ফোর্দোর চেয়েও প্রায় 2000 ফুট বেশি গভীরে গ্রানাইট পাথরের নিচে অবস্থিত। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেন এখনও পিক্যাক্স মাউন্টেনে বোমা হামলা চালায়নি তা সম্ভবত এই তথ্য থেকে বোঝা যায়। এর আগে 2020 সালে যখন এর নির্মাণ কাজ শুরু হয়, তখন ইরান বলেছিল এই সাইটে সেন্ট্রিফিউজ তৈরির কারখানা স্থাপন করা হবে। ইসরায়েলি নাশকতায় ধ্বংস হওয়া একটি কারখানার বিকল্প হিসেবে এটি তৈরির কথা বলা হয়েছিল, কিন্তু ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-কে এই স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়নি। এতে বিশেষজ্ঞদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, ইরান হয়তো ইতিমধ্যেই তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ পিক্যাক্স মাউন্টেনে সরিয়ে নিয়েছে। ট্রাম্পের নীতির ঘোর বিরোধী এমন অনেক পারমাণবিক বিশেষজ্ঞ পিক্যাক্স মাউন্টেন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তারা বলছেন, পিক্যাক্স মাউন্টেন অকেজো করা সহ ইরানের পারমাণবিক কর্মসূচি থামানোর একমাত্র বাস্তবসম্মত পথ হল কূটনীতির মাধ্যমে তেহরানের সহযোগিতা আদায় করা। যুক্তরাষ্ট্র সামরিক শক্তি দিয়ে এটা করতে পারবে না। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, পিক্যাক্সই একমাত্র উদ্বেগজনক ভূগর্ভস্থ ইরানি স্থাপনা নয়। 2025 সালের মার্চ মাসে তেহরান IAEA-কে জানিয়েছিল তারা ইস্পাহানে একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র তৈরি করছে। তবে সংস্থার কর্মকর্তারা সেই স্থানটি পরিদর্শন করতে পারেননি এবং গত বছরের জুনে মার্কিন হামলার পর সে সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে গেছে। কিছু বিশ্লেষণ অনুযায়ী ইস্পাহানের ওই স্থানটিও সম্ভবত বাংকার বাস্টার বোমার নাগালের বাইরে অনেক গভীরে অবস্থিত। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা, অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন, বারংবার বিরোধ এবং চলমান নৌ অবরোধের কারণে দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। 19 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরনা জানিয়েছে, তেহরান এই আলোচনায় অংশ না নেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের বেশ কিছু আচরণকে দায়ী করেছে। ইরানের পক্ষ থেকে উত্থাপিত প্রধান অভিযোগগুলো হলো: 1. ওয়াশিংটনের পক্ষ থেকে মাত্রাতিরিক্ত ও অযৌক্তিক দাবি দেওয়া। 2. পরিস্থিতির তুলনায় অবাস্তব প্রত্যাশা। 3. আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের অবস্থানের ক্রমাগত পরিবর্তন। 4. বারবার স্ববিরোধী বক্তব্য প্রদান। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ট্রাম্প প্রশাসন কর্তৃক আরোপিত নৌ অবরোধ অব্যাহত রাখা বর্তমান অস্থায়ী যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। একদিকে অবরোধ বহাল রাখা, অন্যদিকে আলোচনার প্রস্তাব দেওয়া মূলত একটি বৈপরীত্য, যা আলোচনার পরিবেশ নষ্ট করছে। এর আগে তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় পাকিস্তানের শান্তি আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না ইরান। তাসনিম নিউজের এক সংবাদদাতা জানান, ইরান তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা জানিয়ে দিয়েছে, ইরানের বন্দরে যতক্ষণ মার্কিন নৌ অবরোধ কার্যকর থাকবে ততক্ষণ কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। এদিকে 20 এপ্রিল ইরানিদের সাথে আলোচনার উদ্দেশ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের নেতৃত্বের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে, কিন্তু ইরানের বর্তমান অবস্থানের ফলে বৈঠকটি গভীর অনিশ্চয়তার মুখে পড়ল। অন্যদিকে এবারই ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর শেষ সুযোগ দিয়েছেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। কড়া হুমকি দিয়ে তিনি বলেন, এবার প্রস্তাবিত চুক্তিতে ইরান সই না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। একই ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প আরও বলেন, তিনি 2015 সালে ইরানের সাথে হওয়া পারমাণবিক চুক্তির মতো একই ভুল আর করবেন না।
ওবামা আমলের সেই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি অভিহিত করে ট্রাম্প বলেন, ওবামা প্রশাসন ইরানের কাছে নতি স্বীকার করেছিল। আমি ওবামার মতো ভুল করব না। এর আগে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেও একই ধরনের হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, যদি এবারে চুক্তি না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ গুঁড়িয়ে দেবে, আর কোনো ভালো মানুষই দেখানো হবে না। ইরানের অবকাঠামোগুলোর প্রতি নির্দেশ করে ট্রাম্প আরও বলেন, এগুলো খুব দ্রুত ও সহজেই ধসে পড়বে। যদি তারা চুক্তি না মানে তবে গত ৪৭ বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি তা করা আমার জন্য সম্মানের বিষয় হবে। ইরানের এই কিলিং মেশিনের সমাপ্তি ঘটানোর সময় এসেছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ এশিয়ায় মার্কিন অনেক মিত্রদেশই রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছে। এর আগে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। কিন্তু এখন পুরো দৃশ্যটাই বদলে গেছে বলে জানাচ্ছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে, যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে তাতে এশিয়ার অনেক দেশের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মস্কো ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বা একটু কথা বলাই এখন এসব দেশের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া তেলের প্রায় ৮০%রই গন্তব্য ছিল এশিয়া। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অস্পষ্ট বার্তার কারণে এশিয়ার অনেক নেতা এখন নিজেদের দেশের তেলের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের দিকে ঝুঁকছেন। গত মাসে ফিলিপাইন ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে। ৭ বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত না দিলেও তা আমেরিকার প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। এভাবে মার্কিন বলয়ের বাইরে চলে যাচ্ছে মিত্ররা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়ংলে থু বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। এশিয়ার অনেক দেশের জন্য রূঢ় বাস্তবতা হল হরমুজ এরিয়ে তেল আমদানির উৎস খুবই সীমিত। এর মধ্যে অন্যতম উৎস হল রাশিয়া। ফলে এই বৈশ্বিক জ্বালানি সংকট রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে নতুন করে দৃশ্যপটে এনেছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন সহ এ অঞ্চলে আমেরিকার কিছু মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংহতি জানিয়ে রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু এখন রুশ তেল বৈশ্বিক বাজার মূল্যের চেয়েও ১০% বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জন্য চলমান সংকট নিরসনে একটি বিকল্প পথ হল যুক্তরাষ্ট্র বা ইউরোপের কৌশলগত তেলের মজুদ থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করা। তবে এসব জায়গা থেকে তেল আনা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। অন্যদিকে রাশিয়া থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই তেলের চালান আনা যায়। বর্তমানে জাপানও এক অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছে। যুক্তরাষ্ট্র আর ইরান উভয়ের সঙ্গেই দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান সরকারের এক বিবৃতি অনুযায়ী চলতি মাসে দেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনেও কথা বলেছেন। তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের চাপে সাম্প্রতিক বছরগুলোতে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল জাপান। এশিয়ায় সবচেয়ে পুরনো মার্কিন মিত্র ফিলিপাইনে তেলের ঘাটতি এতটাই প্রকট যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটি এখন জ্বালানির জন্য অনেকাংশেই রাশিয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে গত সপ্তাহে তেল কিনতে মস্কো যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত মার্কিন নিষেধাজ্ঞা মেনে ২০১৯ সালে ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়। কিন্তু ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে গত সপ্তাহেই ইরান থেকে তেল নিয়ে ২টি ট্যাঙ্কার ভারতের বন্দরে ভিড়েছে। আবারও রুশ তেল আমদানি শুরু করতে হয়েছে দিল্লিকে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।
লেবাননে এক ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যীশু খ্রিস্টের মূর্তি ভাঙার ঘটনায় বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনাটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের হৃদয়ে চরম আঘাত হানার পাশাপাশি ইসরায়েলের ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সমালোচনা ও প্রতিক্রিয়ার ব্যাপকতায় ক্ষমা চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ভাইরাল একটি ছবিতে দেখা যায় এক ইসরায়েলি সেনা স্লেজ হ্যামার দিয়ে যিশুর একটি মূর্তিতে আঘাত করছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খ্রিস্টানদের প্রতি ইসরায়েলিদের প্রকৃত মনোভাব নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই ঘটনায় আমি স্তম্ভিত ও দুঃখিত। আমি এই কাজের তীব্র নিন্দা জানাই। সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি ফৌজদারি তদন্ত চালাচ্ছে ও অপরাধীর বিরুদ্ধে যথাযথ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার জন্য আমরা দুঃখিত। যেসব খ্রিস্টানের অনুভূতিতে আঘাত লেগেছে আমরা তাদের কাছে ক্ষমা চাইছি। স্থানীয়দের দাবি, মূর্তিটি দক্ষিণ লেবাননের দেবেল গ্রামের একটি পরিবারের বাড়ির বাইরে ক্রুশের সঙ্গে স্থাপিত ছিল। এই গ্রামটি এমন কয়েকটি এলাকার একটি যেখানে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত চললেও বাসিন্দারা অবস্থান করছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF 20 এপ্রিল এই ছবির সত্যতা নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে যে প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে ছবিটি দক্ষিণ লেবাননে কর্মরত এক ইসরায়েলি সেনার। তারা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তারা জোর দিয়ে বলেছে, ন্যাক্কারজনক ওই ঘটনায় জড়িত সেনার আচরণ বাহিনীর প্রত্যাশিত মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। দেবেলের গির্জার প্রধান ফাদার ফাদি ফ্লাইফাল বিবিসিকে বলেন, ক্রুশ আমাদের পবিত্র প্রতীক। আমরা সব ধর্মীয় প্রতীকের অবমাননা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি। এটি মানবাধিকারের বিরোধী ও সভ্য আচরণের প্রতিফলন নয়। তিনি দাবি করেন, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। IDF প্রতিশ্রুতি দিয়েছে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে কাজ করে মূর্তিটি আগের স্থানে পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, দ্রুত, কঠোর এবং প্রকাশ্য শাস্তির প্রয়োজন। হাকাবি নিজেও একজন ব্যাপটিস্ট ধর্মযাজক। যুক্তরাষ্ট্রের ডানপন্থী বিশ্লেষকরাও তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। সাবেক কংগ্রেসম্যান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা ম্যাট গ্যাটজ ছবিটি শেয়ার করে লিখেছেন, ভয়াবহ। সাবেক কংগ্রেস ও ম্যান মার্জোরি টেইলর গ্রিনও ছবিটি শেয়ার করে লিখেছেন, আমাদের সবচেয়ে বড় মিত্র, যারা প্রতি বছর আমাদের দেওয়া করের মাধ্যমে শত শত কোটি ডলার ও অস্ত্র নেয়। এই ন্যাক্কারজনক ঘটনার পর ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্যরাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সংসদ সদস্য আইমান ওদে উপহাস করে বলেন, তিনি এখন পুলিশের সেই বিবৃতির অপেক্ষায় আছেন যেখানে বলা হবে যে যিশুর মূর্তির কাছ থেকে ওই সেনা হুমকি বোধ করছিলেন। অন্য এক সংসদ সদস্য আহমদ তিবি অভিযোগ করেন, যারা গাজায় মসজিদ ও গির্জা উড়িয়ে দিচ্ছে এবং জেরুজালেমে যিশুর অনুসারীদের উপর থুতু ছিটিয়েও শাস্তি পাচ্ছে না, তাদের কাছে যিশুর মূর্তি ভাঙা খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হবার ঠিক আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলছে তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দুই দেশের এই মুখোমুখি অবস্থান ঘিরে পাকিস্তানে নতুন করে শান্তি আলোচনা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন নৌ অবরোধ ও চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালীর কাছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করার পর তেহরানের কর্মকর্তারা আলোচনায় না যাওয়ার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খুবই কম। ইরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। PBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি শেষ হলে কি হবে এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায় তাহলে মুহুর্মুহু বোমা পড়তে শুরু করবে। ইরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, সেক্ষেত্রে ইরান এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি। অন্যদিকে ইরান বলেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, হুমকির মুখে আমরা কোনো আলোচনা মেনে নেব না। গালিবাফ হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে তেহরানের হাতে নতুন কার্ড রয়েছে। গত 2 সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে এসব কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেন, ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের ভাষা এবং চলমান মার্কিন নৌ অবরোধ এই 2 বিষয়ই আলোচনাকে সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলছে। তিনি দাবি করেন, 2 পক্ষ মূলত একটি চুক্তির কাঠামো নিয়ে অনেকটাই একমত হয়েছিল, কিন্তু ট্রাম্পের প্রকাশ্য ম্যাক্সিমালিস্ট বা সবকিছুই আমরা চাই ধরনের অবস্থান কূটনৈতিক অগ্রগতিকে ভেস্তে দিচ্ছে। ওয়াশিংটন পোস্টকে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীরাও ট্রাম্প প্রশাসনকে একই ধরনের বার্তা দিয়েছে। তারা ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। ইসলামাবাদের আলোচনাকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই উইন উইন হিসেবে উপস্থাপন করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণেও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ট্রাম্পের বিক্ষিপ্ত ও উগ্রমেজাজি আচরণকে দায়ী করা হয়েছে। তিনি একবার এক ধরনের কথা বলেন, অনেক সময় সেগুলো পরস্পর বিরোধী। এভাবে পরিস্থিতি ক্রমশ খোলা এবং ধোঁয়াশাপূর্ণ হয়ে ওঠে বলে অভিমত বিশ্লেষকদের। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।